ওয়েলকাম ব্যাক। আশা করছি প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই জানাবেন। যদি খারাপ লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমি দেখতে পাচ্ছি সবাই জয়েন করে ফেলেছেন। আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাব। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনি। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। অন্যদিন যেমন বড় বড় ঘটনায় যাই, আজকে যাচ্ছি ছোট্ট ছোট্ট ঘটনায়। আশা করছি এই ছোট ছোট ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে এবং বড় ঘটনা না ছোট ঘটনা সেটাও জানতে পারবো শোয়ের পরে। এটা একটা আমার কাছে প্রতিদিনই আমার মনে হয় যে পরীক্ষা দিই, সেই পরীক্ষার মতোই। ঘড়িতে সময় রাত 12:10। একদম কাটায় কাটায় আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। প্রিয় রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম সালাম। তারপরে তিনি লিখছেন, আমি শুভ, ঠিকানাটি না বললে খুশি হব। তারপরে তিনি তার ঠিকানা শেয়ার করেছেন। এরপরে তিনি লিখছেন, আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আমিও আমার বোন স্নিগ্ধা, কাজিন মুন্না সব এপিসোড শুনি। এমনকি দাদু নানিদের কাছেও সময় পেলেই ভূতের ঘটনা শুনতে বসে পড়তাম। 2014 সাল থেকে আমি ভূত FM শুনে আসছি। আমি বর্তমানে একজন প্রিমিয়াম সাবস্ক্রাইবার। ভূত.com-এ আমার পাঠানো এইটি প্রথম ঘটনা। চেষ্টা করছি ভুল ত্রুটি না করে সঠিকভাবে লেখার জন্য। ভয়েস রেকর্ড করে পাঠানোর মতন ইচ্ছে বা সাহস কোনোটাই আমার হয়নি। তাছাড়া ভূত.com শোনাই হয় শুধুমাত্র আপনার পড়ার ধরন এবং মাধুর্যতার কারণে। যাই হোক, সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নানুর পরিবারকে নিয়ে। আমার নানু আমার সাথে প্রায়ই ভূত.com শোনেন। গত শনিবার আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ইমেল এপিসোড শুনছিলাম। এপিসোডটির নামটি ছিল 9টি জিন। এপিসোডের 9টি জিনের কথা শোনার পর নানু তার জীবনের সব থেকে লোমহর্ষক একটা ঘটনা আমাকে বলেন। আমার নানুর ভাষাতেই বলছি। সাল 1968। সময় বর্ষাকাল, চারিদিকে থই থই পানি। আমার বয়স তখন 8 বছর এবং ছোট ভাইয়ের বয়স মাত্র 2 বছর। রাত আনুমানিক 1টা বা 2টা হবে। সবাই গভীর ঘুমে মগ্ন। হঠাৎ মায়ের খুব বাইরে যাওয়ার দরকার পড়ে, তাই ডেকে উঠান আমাকে। তখনকার সময়ে ল্যাম্প, হ্যারিকেন এগুলোই ছিল। তাই মা আমার হাতে একটি হ্যারিকেন দিয়ে দরজা থেকে সামান্য একটু সামনে দাঁড় করিয়ে রাখে। কম বেশি সবাই জেনে থাকবেন যে গ্রাম অঞ্চলের টয়লেট বাসা থেকে কিছুটা দূরে হয়, আর টয়লেটের সাথে ছিল বড় একটা খাল। মা টয়লেটে যাওয়ার সাথে সাথেই খুব হয়রান এবং ভীতস্ত চেহারা নিয়ে দৌড়ে এসে হুমড়ি খেয়ে পড়েন আমার উপরে। সাথে সাথে আমি জোর করে একটা চিৎকার দিই। চিৎকার শুনে আমার দাদু বাবাকে ডেকে নিয়ে আসে এবং আমার মাকে ঘরে নিয়ে যায় এবং তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দেয়। কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই দাদু হ্যারিকেনের আলোটা কমিয়ে দেন। খুব তাড়াহুড়া করে মাকে নিয়ে বিছানায় যেতে চাইলেও মায়ের দাঁড়ানোর কোনো ক্ষমতা ছিল না। ওই বয়সে আমার মাথায় এরকম চিন্তা আসেওনি। ঘুমিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো মায়ের কোমরে ব্যথা। কিন্তু সমস্যাটা হয়েছে পরবর্তী দিন সকালবেলা। মায়ের যেরকম পেট ব্যথা তেমনি বমি আর পেটের সমস্যা দেখে মনে হচ্ছিল মায়ের শরীরের একটা জায়গায় মাংস টেনে অন্য জায়গায় জমাট বাঁধে। তার আর্তনাদে বাড়ির সবাই এসে হাতে পায়ে তেল দিতে থাকে। তখন ডাক্তার কাছাকাছি না থাকাতে কোনো একভাবে আমার চাচা একজন ডাক্তার নিয়ে আসে, কিন্তু ডাক্তার এসে বলে মা নাকি আর বাঁচবে না। আশ্চর্য বিষয় হলেও এটি সত্য যে ভোর 5টা থেকে সকাল 11টার মধ্যে মাত্র 4 থেকে 5 ঘন্টার ব্যবধানে মা সম্পূর্ণভাবে বিছানায় পড়ে যান। তার খাওয়া দাওয়া, নড়াচড়া, এমনকি মুখের কথাটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। এবং দিনটি শুক্রবার হওয়াতে 12টায় আজানের ঠিক শেষ মুহূর্তে আমার মা এই দুনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছোট ভাইটির বয়স 2 বছর হওয়াতে তেমন কিছু না বুঝলেও আর কখনো মা বলে ডাকতে না পারার কষ্টটা ছোট থেকেই তাকে পোহাতে হবে বেশ বুঝতে পারছিলাম।
এরপর নামাজ শেষে জানাজা হয় এবং তারপরে হুজুর আমাদের সাথে দেখা করেন এবং আমার ছোট ভাইকে মাথায় হাত বুলিয়ে দেন। শেষে আমার বাবাকে সহ আমাদের 4টা তাবিজ দিয়ে যান এবং আমাদের ঘর বন্ধ করে দিয়ে যান। কিন্তু আমার মায়ের শেষ নিঃশ্বাসের বিনিময়ে থামেনি এই মৃত্যু। মা নাকি তার মুখ থেকে জবান বন্ধ হবার ঠিক আগ মুহূর্তে শুধু একটি কথাই বারবার বলে যায়, আর সেটি হলো 7 জন জিন, ওরা 7 জন, ওরা সবাইকে নিয়ে যাবে। আর বাবার থেকে হুজুর এই কথাটি শুনেই আমাদের তাবিজ দিয়েছিলেন। এরপরে বাবা এবং আমরা কেউ ঘর থেকে রাতে বের হতাম না। কিন্তু ঠিক পরের দিনই আমার এক শহীদ নামে চাচাতো ভাই আমার মায়ের মতন করে মারা যায়। এতে পুরো বাড়ির সবাই, আশেপাশের সবাই ভীতস্ত হয়ে পড়ে। এরপরে আমার মামি অনেকের বারণ উপেক্ষা করে আমাদের দেখতে আসে, কিন্তু আশ্চর্যজনকভাবে আমার মামি 3 দিন পরে মারা যায়। এরপরে এক চাচাতো ভাইয়ের বউ, তার 3টি ছোট বাচ্চা, যার মধ্যে একজন আমার থেকে 1 বছরের ছোট ছিল। এরপরে নূরজাহান নামে এক চাচাতো বোন ঠিক একইভাবে মারা যায়। এরপরে ঘটে গা শিউরে ওঠার মতো ঘটনা। চাচাতো বোন মারা যাওয়ার পরে আসর নামাজ বাদ তার জানাজা দেয়া হয়, কিন্তু আমাদের সেই হুজুর জানাজা দেওয়ার পরেই তিনিও তার পরের দিনই মারা গেলেন। এরপরে 6 দিনে 4 জন মারা যায়। কে কখন মৃত্যুর দেখা পাবে প্রতিটা মুহূর্ত কাটতে লাগলো আতঙ্কে। এরপর মাগরিবের আগেই সবাই যে যার ঘরে চলে যেত। এরপরে এটির একটা বিহিত করার জন্য সবাই মিলে একজন হুজুর খুঁজছিল, কিন্তু এমন কিছু শোনার পরে কেউই আসতে রাজি হচ্ছিল না। এরপরে অনেক খুঁজে বড় একজন আলেম বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু সে বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই বলে দিলেন এই কাজ তার পক্ষে করা অসম্ভব এবং সে 3 দিন পরে আরও 3 জন নিয়ে আসবেন এর বিহিত করার জন্য বললেন। আর এই 3 দিন কেউ মাছ মাংস এমনকি বাগার দেওয়ার মতো কোনো তরকারিও রান্না করতে পারবে না এই বাড়িতে। আর ঠিক যতদিন এমন থাকবে ততদিন শুধু করলা, লাউ, দুধ খেতে হবে। এটি টানা 27 দিন করতে হয়েছে। 3 দিন পরে যে হুজুর 3 জন ফকির নিয়ে আসেন, এর মধ্যে ফকির যে ছিলেন তার নাম ছিল হাশেম ফকির। তিনি বাড়িতে ঢুকেই আমাদের বললেন যে অনেক দেরি করে ফেলেছেন, যাই হোক তবে এর বিহিত করেই ছাড়বো ইনশাল্লাহ। এরপরে শুরু হয় তার কার্যক্রম। সন্ধ্যার পরেই বাড়ির উঠোনের মাঝখানে বড় গর্ত করে আগুন জ্বালিয়ে দিতেন এবং 2 থেকে 3 কেজি শুকনো মরিচ পোড়াতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতে মরিচ পোড়ানোর কোনো গন্ধই হতো না। আর একই কাজের সময় বাড়ির কেউ ঘর থেকে বের হতে পারত না এবং সব মহিলাদের মাথায় কাপড় দেওয়া ছিল বাধ্যতামূলক। এরকম চলতে থাকে 7 দিন। এর মাঝে 3য় দিনের সময় বড় ফকির তার একজন সঙ্গীর ওপরে সেই 7 জন জিনের সর্দারকে হাজির করেন। অনেক তর্ক বিতর্ক জেরা করা হয়। তারপর কথাটা ছিল এরকম, তোরা কারা, কোথা থেকে এসেছিস, কতজন এসেছিস, এর জান নিচ্ছিস? আমরা পূর্ব নদী থেকে এসেছি, আমরা 7 জন, আমাদের চালান করা হয়েছে, 21টা জান না নিয়ে যাব না। অনেক হয়েছে, এবার অন্যদিকে যা, আমি থাকতে আর কোনো জান যাবে না। এরপর তার সঙ্গী অবচেতন হয়ে যায় এবং তার পরের দিন প্রতি রাতে একইভাবে আগুন ধরিয়ে 1 থেকে 2 কেজি করে শুকনো মরিচ পোড়ানো হতো। কিন্তু ফকিরদের মরিচ পুরানো আর সারা বাড়ি মহড়া দেয়া শেষ মুহূর্তে মনে হতো কেউ সারা বাড়ি দিয়ে শুকনো গাছপালা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। গরুর দল বেঁধে বাড়ির মধ্যে দৌড়ানো, ঘরের পেছনে বাঁশ গাছ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। 6 দিন 2 রাতের সময় আমাদের ঘরের পেছনে মুরগি ঘরের পাশে হাশেম ফকির ও তার স্ত্রী এবং সেই আলেম দৌড়ে আসলেন। আর কেউ একজনের সাথে খুব তর্কে জড়িয়ে পড়লেন। যেটা ছিল এমন, তুই একটা জানও নিতে পারবি না, তোর এখনই যেতে হবে। তখন জিন বলছে যে এই ঘরের একটাকে প্রথমে নিয়েছি, আর একটাকে নিয়ে যাই, আর একটু আগুন নিয়ে এসছিলাম, তাই তখন দেখা পাইনি। দাঁড়া, জানের বদলে তাহলে জান দিচ্ছি। এই বলেই তিনি হাতে থাকা কলা গাছের ডাঁট দিয়ে মাটির ওপরে 7টি বাড়ি দিলেন আর তারপর পায়ের গোড়ালি দিয়ে মাটির ওপরে সজোরে 3টি আঘাত করলেন। অতঃপর মুরগি ঘরের ভেতরে মুরগিগুলো প্রচণ্ড দাবাদাপি শুরু করলো। এরপরে পুরো বাড়ি নিস্তেজ হয়ে যায়। পরের দিন সকালে দাদু মুরগির ঘর খুলে দেখেন 47টি মুরগি মরে পড়ে আছে। এরপরে ফকির ও আলেম আসেন আর ইনশাল্লাহ আমরা বিপদ মুক্ত হই। অতঃপর দাদু বললেন তিনি নাকি আমাকে ঘরে আনার সময় দেখেন যে অনেক লম্বা 7 জন খালাকে পানির ওপর দিয়ে পশ্চিম পাশ দিয়ে বাড়ির দিকে নিয়ে আসছে, যার কারণে দাদু তাড়াহুড়া করে দরজা বন্ধ করে নাতির কাছে আগুন ছিল তাই নাগালে পান এবং সেটা নিয়ে আসেন। কিন্তু ওকেই যেতে হয়েছিল। জানের বদলে জান, আপনার কাছে আমার নাতি বেশি নাকি
মুরগি বেশি। এরপরে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হয়নি। ঘটনাটি নানুর অনুমতি নিয়ে পাঠিয়েছি, এমনকি সে এটি ভূত.com-এ শোনার অপেক্ষা করছে। আর 27 দিনের মাঝে আরও অনেক কিছু ঘটনা ঘটবে, আমরা জানবো এবং সেগুলো পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, এবং আশা করছি এভাবে ঘটনা পাঠাবেন russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে।